শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দ্য ভিউজ অনুষ্ঠান। TVN24 এর নিয়মিত যে আমাদের অনুষ্ঠানগুলো হয় তাদের মধ্যে অন্যতম দ্য ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা সংযুক্ত আছেন এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে, তাদের জন্য রইল শুভেচ্ছা, এবং যারা পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, স্পেশালি ইউটিউবে যারা যুক্ত হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চান, যে নাম্বার দেওয়া থাকে আমাদের স্ক্রিনে, অন স্ক্রিনে, সেটা হচ্ছে 6463079828। এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। আজকের যে বিষয়টি আমরা নিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনারা জানেন যে অ্যাসাইলেমের যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকে বেশ কয়েক বছর যাবৎ আমরা এই অ্যাসাইলেম নিয়ে বিভিন্ন ধরনের আমাদের যে প্রণালীগুলো আছে, পদ্ধতিগত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। তো আজকেও আমরা কোর্টে বা আমাদের ইমিগ্রেশন কোর্টে অ্যাসাইলেমের যে মামলাগুলো হচ্ছে বা অ্যাসাইলেমের যে কেসগুলো আমরা অ্যাকসেপ্ট করছি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আর যথারীতি আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, রাঞ্জা বোসের কথা সবসময় আমরা বলি ইয়াং এবং উনি সবসময় আমাদের একজন দক্ষ অ্যাটর্নি, এবং অ্যাজ এ ইয়াং প্রফেশনাল উনি অলরেডি অনেক আমাদের বাঙালিদের মন জয় করে নিয়েছেন। আমাদের কমিউনিটিতে যারা বাংলা ভাষায় আছেন সবাই তাকে মোটামুটি এখন চিনেন, এবং সবাই তার কথাও শুনতে চান। তো রাঞ্জা, আমরা দেরি করব না, আপনি জানেন, আপনি মিউটে আছেন বোধহয় খুব সম্ভবত। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, ইমিগ্রেশনের যে মেইন এখন যে হটকেক আমরা যদি বলি তাহলে অ্যাসাইলেমের বিষয়ে আমরা আজকে অবধি অনেকগুলো এপিসোড করেছি, এবং আপনারা জানেন যে অ্যাসাইলেম হচ্ছে একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। যারাই নতুন আসছেন, বিভিন্ন প্রবলেমের সমস্যা, ডোমেস্টিক ভায়োলেন্স, অফেন্স, পলিটিক্যাল ইস্যুস, সব কিছু মিলিয়ে আমরা এইগুলা অ্যাসাইলেমের কেসগুলা অ্যাপিল করে থাকি, এবং যারা আপনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে গেহিন অ্যাসোসিয়েটসের আপনারা যারা অ্যাটর্নিরা আছেন সবাই সবসময় এইটার ব্যাপারে সর্বক্ষণিক আপনারা আপনাদের উপদেশ, আপনাদের সাজেশন দিচ্ছেন। তো আজকে আপনার কাছে এই অ্যাসাইলেম নিয়ে যে ইস্যুটা আমাদের অ্যাটর্নি নরেশ গেই বলেছেন অ্যাসাইলেম নিয়ে আলাপ করার জন্য, যেটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি বলবো যে অ্যাসাইলেমের লেটেস্ট আপডেট যেটা আপনার কাছে, কোর্টের যে আপডেটটা আছে, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন বা করতে যাচ্ছেন আদৌ কীভাবে গ্রহণ করা হচ্ছে, এক্সপিরিয়েশন ঠিক আছে কি না, ফাইলিংয়ে কী স্ট্যাটাস, বিস্তারিত আমরা আলাপ করবো। আমি একটু সময় নিয়ে আজকে বলছি দর্শকদেরকে, দর্শক আসলে এই বিষয়টা খুবই আছে, যারা অ্যাসাইলেমে অন্তর্ভুক্ত আছেন এবং যাদের কাছে সোশ্যাল সিকিউরিটি আছে, ওয়ার্ক পারমিট আছে, তাদের কী করণীয় এই মুহূর্তে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে নতুন আইনগত যে পদ্ধতি, যেভাবে তারা অ্যাগ্রেসিভভাবে সব কিছু করছে, আইসির ইস্যু আছে, সব কিছু মিলিয়ে আমরা অ্যাটর্নি রাঞ্জা বোসের কাছে শুনবো। রাঞ্জা, ফ্লোর ইজ অন ইয়ার্স। থ্যাংক ইউ স্যার। তো আপনি ঠিক বলেছেন, অ্যাসাইলাম হচ্ছে কোয়াইট সেন্সিটিভ, আর লোকেরা অনেকজন অ্যাসাইলাম আছে, আমরা যেরকম কথা বলেছি অলমোস্ট 3 মিলিয়ন ব্যাকলগস, 3.5 মিলিয়ন ব্যাকলগস আছে। তো এই টা চেঞ্জ কটা হয়েছে। ফার্স্টলি, যাদের নতুন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে, আগে কোনো অ্যাসাইলামের ফি ছিল না, কিন্তু এখন থেকে আর ওরা যদি নতুন যে অ্যাপ্লিকেশন করছে তাদের একটা $100 এর ফি দিতে হবে। তো ওইটা অ্যাকচুয়ালি সব থেকে বড় জিনিস। আর ইনফ্যাক্ট আপনি যদি আগেও অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন, নভেম্বর 2025 এর আগেও যদি আপনি অ্যাপ্লাই করেছেন, তখনও কিন্তু ইট ইজ পসিবল আপনাকে একটা নোটিশ আসবে আর আপনাকে একটা $100 এর ফি দিতে হবে। ওই জন্য প্লিজ আপনি আপনার, যদি আগেও আপনি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন, there is a possibility কি আপনাকে ওই $100 এর ফি দিতে হবে। সেকেন্ডলি, আমরা দেখছি কোর্টে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এখন। ওরা মাস্টার হিয়ারিং এর আগেই পুরো ওরা সবকিছু ফুল অ্যাপ্লিকেশন চাইছে, along with statement, along with some evidence for the asylum. তো এরকম না কি শুধু একটু অ্যাসাইলাম সাবমিট করলাম, একটা স্টেটমেন্ট দিলাম, আর একটা ভেগ স্টেটমেন্ট দিলাম, আর ভেগ স্টেটমেন্ট দিয়ে হয়ে গেল, এরকম। আর কিন্তু ওরা আগেই মাস্টার হিয়ারিং এ কিন্তু ওরা রিমুভ করে দিচ্ছে যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা
ফার্স্টলি কমপ্লিট না থাকে, আর সেকেন্ড প্রাইমা ফেসি এভিডেন্স যদি না থাকে। প্রাইমা ফেসি এভিডেন্স মানে সাম বেসিক এভিডেন্স ফর ইয়োর ক্লেম। সবকটা এভিডেন্স থাকতে হবে না, ওটার জন্য টাইম থাকে মাস্টার হিয়ারিং এর পরে, বাট সাম বেসিক এভিডেন্স টু প্রুভ ইয়োর ক্লেম। অ্যান্ড প্লাস আপনার স্টেটমেন্টটা এখন ভেগ একটা স্টেটমেন্ট দিলে হবে না, আপনাকে প্রপার ডিটেল স্টেটমেন্ট দিতে হবে। আর স্টেটমেন্টে ইট হ্যাজ টু বি কোয়াইট অ্যাপারেন্ট কি 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 কিসের ওপর আপনার ক্লেমটা বেসড হতে পারে অ্যাসাইলামের। তো আগে এইসব ওয়াজ রিকোয়ার্ড, এইসব রিকোয়ারমেন্টস ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর কল আপ ডেটের মানে ডেডলাইন যেটা হয় এভিডেন্স সাবমিশনের সেটা ছিল। কিন্তু এখন কিন্তু ওরা মাস্টার হিয়ারিং এ আগেই চাইছে, যেহেতু মানে মাস্টার হিয়ারিং এর একদিন আগেও তুমি যদি সাবমিট করো ঠিক আছে, কিন্তু মাস্টার হিয়ারিং এর আগেই ওরা কিন্তু সবকিছু চাইছে, নাহলে ওরা রিমুভ করে দিচ্ছে। আর একটা আমরা দেখছি এটা নট নট উইথ মানে বাংলাদেশি ক্লায়েন্ট, কিন্তু অনেক আফ্রিকান ক্লায়েন্টদের সাথে দেখছি ওরা ট্রাই করছে রিমুভ করতে ওদের একটা থার্ড কান্ট্রি আচ্ছা, আচ্ছা। ইউগান্ডা। কেননা ইউনাইটেড স্টেটস আর ইউগান্ডা একটা এগ্রিমেন্ট করেছে কি, ইউগান্ডা বলেছে কি ইউ ক্যান সেন্ড আপনাদের অ্যাসাইলাম যে ক্লেমেন্ট আমাদের কান্ট্রিতে while they process the asylum claims। তো ওই জন্য বাট বাংলাদেশ ক্লায়েন্টস এর আমরা এটা দেখছি না। কিন্তু আমরা অনেক দেখছি কি মাস্টার হিয়ারিং এর আগে সব কিছু অ্যাটলিস্ট সাম প্রাইমা ফেসি এভিডেন্স, যেরকম বললাম বেসিক এভিডেন্স হওয়া উচিত। এন্ড ইট হ্যাজ টু বি ক্লিয়ার হোয়াট ইয়োর ক্লেম ইজ বেসড অন। আগে লোকেরা ভাবতো ঠিক আছে ইন্ডিভিজুয়াল হিয়ারিং অব দি টাইম আছে, 3 বছর পরে ইন্ডিভিজুয়াল হিয়ারিং ঠিক আছে টাইম আছে, কিন্তু ইটস নট লাইক দ্যাট এনিমোর। বুঝতে পারছি। ধন্যবাদ রাঞ্জা। দর্শক, রাঞ্জা অত্যন্ত স্বাবলম্বীভাবে বলল যে উনি বললেন যে ফিজ একটা যেটা আছে $100, যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদেরও দিতে হবে, আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের বেলাও এটা প্রযোজ্য। সো এটা সবাইকেই দিতে হবে ইন জেনারেল। তো যারা দেন না এখনও অবশ্যই অনলাইনের মাধ্যমে দিতে পারেন। ইউসিসির অনলাইনের মাধ্যমে দেওয়ার প্রসিজিওর আপনারা ওখানে যা দিয়ে দিবেন, নাহলে আপনাদের সমস্যা হতে পারে। দ্বিতীয় যে কথাটা বারবার অ্যাটর্নি রাঞ্জা এমফাসিস করছিলেন যে মাস্টার হিয়ারিংয়ের আগেই তারা সব কিছু চাচ্ছে, বেসিক যে এভিডেন্সগুলো, আপনার যে ডকুমেন্টেশন, আপনার যে স্টেটমেন্ট, অন হোয়াট বেসিস আপনি কিসের উপরে ভিত্তি করে আপনার এটাকে জাস্টিফাই করবেন যে আপনি ইউ আর এলিজিবল টু সিক অ্যাসাইলাম। তো আপনার যে কাহিনী, গল্প, রম্য নাটক যাই হোক, সেটা যদি এভিডেন্সটা যদি অ্যাপ্লিকেবল যদি হয় এবং এটা যদি অ্যাকসেপ্টেন্স রেট আপনি মনে করেন ইউ আর কনফিডেন্ট, আপনি যথেষ্ট আপনি মনে করছেন যে এটা করলে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এখন মাস্টার হিয়ারিংয়ের আগেই এটা জমা দিতে হবে, তারা চাচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে আগে যেরকম আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের জন্য লং টাইম আপনাকে ওয়েট করতে হতো, এটা এখন বোধহয় আর সেই জিনিসটা নাই, যা অ্যাটর্নি রাঞ্জার কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে তারা এখন মাস্টার হিয়ারিংয়ের আগেই সব কিছু জানতে চাচ্ছে, ইনফরমেশন তথ্যাদি আপনার এই এসআইএম রিলেটেড যে সব তথ্যগুলোর প্রয়োজন, সেই তথ্যগুলো তারা খুবই বারবার তারা রিকোয়েস্ট করছে এভিডেন্স সাবমিট করার জন্য, এবং আপনাকে সেইভাবে প্রস্তুতি নিয়েই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সাবমিট করতে হবে। আর দ্বিতীয় আরেকটা যে বিষয়টা হচ্ছে, রাঞ্জা আপনার কাছে আমার একটা জানার ইচ্ছা, খুব সবাই আমাকে কাছে ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করেন আমাদের সঙ্গে, আপনি জানেন যেহেতু আমরা মিডিয়াতে এবং আমরা প্রোগ্রাম করি ইমিগ্রেশন নিয়ে, অনেকেই অনেক কিছু জানতে চায়। সবাই খালি জানতে চাচ্ছে যে এখন যে আপনার অ্যাসাইলেমের যে রেট, সাকসেস রেট বা অ্যাকসেপ্টেন্সটা কেমন হচ্ছে, এবং তারা কি আগের মতো র্যান্ডম বেসিসে অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করছে এবং কী ধরনের করসপন্ডিং হচ্ছে, তারা কি আগের মতোই কাজ করছে নাকি এটাও ব্যাকলগে পড়ে গিয়েছে? অ্যাসাইলাম ইজ অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম যেটা ইউএস গভর্নমেন্ট থ্রু ইন্টারন্যাশনাল ট্রিটিজ ইজ বিহোল্ডেন টু প্রোভাইড। তো অ্যাসাইলাম বন্ধ ওরা করেনি, মানে এরকম নাকি ওরা অ্যাকসেপ্ট করছে না, অ্যাসাইলাম এখনো হচ্ছে। রেট কমে গেছে অবভিয়াসলি, কেননা অনেক অ্যাপ্লিকেশন আগেই ওরা মাস্টার হিয়ারিং এ যেরকম বললাম রিপোর্ট করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। তো গ্রান্ট রেট মেবি প্রবাবলি কমে গেছে, বাট যদি কারোর একটা প্রপার ক্লেম থাকে আর যদি ওদের কাছে এভিডেন্স আছে ক্লেমটা
প্রুফ করার, আর ওদের অ্যাকচুয়ালি মানে স্টোরিটা ভায়াবল, ওরা যদি ভালো করে স্টেটমেন্টের মধ্যে প্রুফ করতে পারে, দেন দ্য জাজ মানে হ্যাজ টু গিভ আ হিয়ারিং, মানে ওরা অ্যাকচুয়ালি হিয়ারিং দিচ্ছে, as long as আপনার অ্যাপ্লিকেশনটা বিফোর দ্য মাস্টার হিয়ারিং is still good. আর এখন একটু লিওয়ে কমে গেছে, লিওয়ে কমে গেছে কোর্টে, একটু স্ট্রিক্ট হয়ে গেছে, বাট এরকম না কি একদমই বন্ধ হয়ে গেছে, দ্যাট প্রসেস এরকম না কি বন্ধ হয়ে গেছে, কিন্তু ইট ইজ স্টিল আ লিটল স্ট্রিক্ট, আর ওরা তাড়াতাড়ি চেষ্টা করছে কেস শেষ করার জন্য। দ্যাট ইজ এ ভেরি গুড নিউজ, যে তারা এই জিনিসটাকে ত্বরান্বিত করছে, দ্যাট মিনস এক্সপিডিয়েট করছে, যে এই ইন্ডিভিজুয়াল যে কেসগুলো আছে যেগুলো তাড়াতাড়ি সেটেল হয়ে যায়, বা হোয়াট এভার দ্য রেজাল্ট মে কাম, যে রেজাল্টই আসুক না কেন, কিন্তু এটার জন্য খুব তাড়াতাড়ি করা যায় সেই ব্যাপারে তারা। আর মাঝে মধ্যে তো অনেকেই আমাদেরকে জানাচ্ছেন তার যা চেঞ্জ হয়ে গেছে, তো আবার নতুন হিয়ারিংয়ের ডেট আসবে। এই ক্ষেত্রে কি আপনারা উপলব্ধি করছেন? আপনারা তো প্রতিনিয়ত এইসব অ্যাসাইলাম কেস নিয়ে ডিল করছেন, স্পেশালি আপনি তো যথেষ্ট সময় দেন এইসব ব্যাপারে। আমরা দেখছি অনেক কোর্ট, জাজ, কটা জাজ ফায়ার হয়ে গেছে, কটা জাজ রিটায়ার্ড হয়ে গেছে। এরকম সিচুয়েশন আগে হতো, এরকম নাকি আগে জাজ রিটায়ার হতো না, কিন্তু এখন হ্যাঁ অনেক slew of judges have been fired, তো ওই জন্য এখন ওদের ওই কেসগুলো রিঅ্যাসাইন্ড হয়ে যাচ্ছে অন্য জাজের কাছে। আন্ডার ডিফারেন্ট জাজ, হ্যাঁ জি 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 জি। বাট এটা আগে তো এরকম র্যান্ডম শোনা যেত না, যা চেঞ্জ হয়ে গিয়েছে বা এই ধরনের। এবারে কিন্তু ট্রাম ডিভিশন আসার পরে এটা তো বেশ র্যান্ডম চেঞ্জ হচ্ছে, জাজদের বিভিন্ন জাজ বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, আমরা অবশ্যই সবার জন্য শুভকামনা করব, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই ফাইলগুলো করছেন, এখন আবারও আমি পুঙ্খানুপুঙ্খরূপে ইনফ্যাক্ট আমি রিওয়াইন্ডিং, যারা দর্শক, যারা আপনারা অ্যাসাইলেমের সঙ্গে যুক্ত আছেন বা অ্যাসাইলেমে আপনারা ফাইলিংয়ের চিন্তা ভাবনা করছেন, বা আপনার পজিশনটা এরকম যে আপনি অ্যাসাইলেম করতে যাচ্ছেন, যেটা অ্যাটর্নি রাঞ্জা এইমাত্র বললেন যে আপনাকে জেনারেল হিয়ারিংয়ের আগেই, আপনার মাস্টার হিয়ারিংয়ের আগেই আপনার সব কিছু বুঝিয়ে দিয়ে দিতে হবে। দ্যাট মিনস আপনাকে একেবারে টোটালি রেডি হয়ে সাবমিট করতে হবে। রাঞ্জা, আমি কি ঠিক বলছি কিনা জানি না, বাট আমার মনে হচ্ছে যে পুরো প্রস্তুতি নিয়ে আপনাকে ফাইলটা সাবমিট করতে হবে। ওটাই আমি বলবো। অবভিয়াসলি মাস্টার হিয়ারিং এর আগে আমার যখন অলরেডি কেউ আছে কোর্টের মধ্যে, মাস্টার হিয়ারিং এর আগে করতে হয়, কিন্তু আমি যদি বলছি যদি কেউ নতুন অ্যাপ্লিকেশন করছে, বেস্ট হবে পুরো অ্যাপ্লিকেশন সব কিছু এভিডেন্স নিয়ে আপনি অ্যাপ্লাই করুন। সেটাই, পুরো প্রস্তুতি নিয়ে আপনাকে এগোতে হবে। এখানে রাঞ্জা একটা প্রশ্ন আসছে ফেসবুকে, ভদ্রলোক আশরাফুর রহমান, মাই কোয়েশ্চেন, ইফ শি ফ্লাই হার আন্ট who has US citizenship, what is the process, please let me know. আমি কোয়েশ্চেনটা বুঝলাম না আচ্ছা, স্যার। উনি বলছেন তার আন্ট, if she is a US citizenship holder, okay, and what is the process to process? If my question is, if she fly her aunt who has US citizenship, what is the process, please let me know. So I mean the question is not fully clear. It means her aunt is having a US citizenship and she wants to fly somewhere or the country, or she's coming back, is there will be any problem? এদের কিছু একটা মিন করছে, বাট ইফ শি ইজ ইউএস সিটিজেনশিপ, তার কি কোনো সমস্যা হবে কিনা? যেতেই পারে বা আসতেও পারে। না, ইউএস সিটিজেন দে ক্যান নট ডিনাই এন্ট্রি টু ইউএস সিটিজেন্স। আচ্ছা, তো ইউএস সিটিজেনশিপের যদি কাউর থাকে কোনো প্রবলেম হওয়া উচিত হওয়ার কথা না, তাই না? জি জি জি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে ফোনে যুক্ত আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সোহেল রানা বলছিলাম ম্যানাকাম থেকে। জি ভাই, সোহেল ভাই বলেন। আমার প্রশ্ন ছিল, আমি অ্যাসাইলাম করেছি 2023-এ। 2023-এ করেছেন অ্যাসাইলাম, ওকে। জি জি, এতদিন এটা অনলাইনে ছিল, কিন্তু গত জানুয়ারির 28 তারিখ থেকে আমার কেসটা অনলাইনে দেখাচ্ছে না, বলছে যে ইওর কেস নট ইন অ্যাভেলেবল ইন অনলাইন। তো এই বিষয়ে আমি কি করতে পারি? ওকে, রাঞ্জা, ওনার কেসটা হচ্ছে ইজ অ্যাসাইলাম সিকার, অ্যাপ্লাই করেছেন 2023-তে।
আগে এটা অনলাইনে দেখা যেত, কিন্তু জানুয়ারি 28 তারিখ থেকে উনি ওনার ওইটা আর দেখতে পাচ্ছেন না, এবং তারা এটা বলে যে ইউর ফাইল ইজ নট ইন, ইউর কেস ইজ নট ইন দিস সিস্টেম অর ফাইল। সো উনি বলছেন কি করা যায়। তো এইটা অ্যাকচুয়ালি ওরা নতুন একটা ইন্ট্রোডিউস করেছে, এ নাম্বারের সাথে একটা কান্ট্রি দিতে হবে, তো আপনাকে কান্ট্রি ড্রপ ডাউন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এটা আগে কিন্তু ছিল না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওইটাও যদি না কাজ করে, আমি সাজেস্ট করব আপনার যেই কেসটা যেই কোর্টে আছে সেই কোর্টে গিয়ে আপনি কন্ট্যাক্ট করুন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে সোহেল ভাই, আপনি বুঝতে পারছেন, উনি বলছেন, অ্যাটর্নি রাঞ্জা বলছেন যে ওই আপনার নাম্বারের পরে কান্ট্রি অপশনটা আপনি নিতে হবে, ওইখানে যে বাংলাদেশ বা যেটাই আপনি যে কীভাবে করেছেন আমি জানি না, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করুন। যদি তারপরেও সার্চ করে না পান, তাহলে আপনি যে কোর্টে যে এটা করেছেন সেই কোর্টে যে আপনাকে এটা যোগাযোগ করতে হবে তাদের সঙ্গে। সেটাই অ্যাটর্নি রাঞ্জা বলছিলেন। রাঞ্জা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এগুলো সব র্যান্ডম প্রশ্ন আমি সিলেক্ট করে রেখেছি এই জন্য যে অনেকে অনেক ধরনের কোশ্চেন করে, যাদের কেসগুলো মনে করেন ফাইনাল হিয়ারিং ছিল এবং কোনো কারণে এটা চেঞ্জ হয়ে গেছে বা তা এটাকে হোল্ড করে রেখেছে, এদের ফিউচার কি হবে, মানে হোয়াট ইজ দ্য ফরচুন ফর দ্যাম? It depends on the judge. কোন কোন জজ আছে হিয়ারিং যদি ক্যান্সেল হয় তো 2028 2029 অব্দি ওদের কোনো মানে হিয়ারিং নেই। আচ্ছা আচ্ছা। তো সেই সেই ক্ষেত্রে ওদের ওয়েট করতে হবে। ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্ক পারমিটের সাথে ওরা দে ক্যান স্টার্ট জি জি ওয়ার্কিং। জি জি জি, তাহলে তো ওয়ার্ক পারমিট, এইটা আমি এটা পরবর্তীতে আসছি, যদি আমাদের সময় থেকে আলাপ করব সেই বিষয়ে। ওয়ার্ক পারমিট ইস্যুর একটা বিরাট ইস্যু, অনেকে নাকি এটা রিনিউ হচ্ছে না বা টাইম দিচ্ছে, শর্ট করে দিচ্ছে, টাইমিংটা নাকি ওরা কার্টেল করে দিচ্ছে, এখন যাই না, আপনারা ভালো বলতে পারবেন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে যুক্ত, নাম বলে প্রশ্ন করুন। আমি আব্দুল সালাম, নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি, সালাম ভাই বলেন। আমার প্রশ্ন হলো, আমার 70 বছরের উপরে বয়স হয়ে গেছে, অনেক কিছু মনে রাখতে পারি না। জি, এখন কি সিটিজেনশিপের আবেদন করলে বাংলায় পরীক্ষা দেওয়া যাবে? very good question. Ranja, I think there is a way to help him out. ওনার প্রায় 70 years old, ওনার মেমোরিতে একটু সমস্যা হয়, উনি বলছেন যে সেই ক্ষেত্রে উনি কি সিটিজেনশিপ বাংলায় পরীক্ষা দেওয়া সম্ভব? হ্যাঁ, তো স্যার অ্যাকচুয়ালি সিটিজেনশিপ টেস্টে দুটো পার্ট থাকে, একটা থাকে সিভিক্স, হিস্ট্রি অ্যান্ড সিভিক্স, আর একটা থাকে ইংলিশ রিডিং এন্ড রাইটিং। তো হিস্ট্রি এন্ড সিভিক্স পার্টটা আপনি আপনার নিজের ল্যাঙ্গুয়েজে নিতে পারেন, আচ্ছা কিন্তু আপনাকে এখন যা চলছে রুল, ইউএসসিআইএস এ আপনাকে নিজের একটা ট্রান্সলেটর নিয়ে যেতে হবে। তো আপনি যদি বাংলা পারেন, আপনাকে কাউকে একটা নিয়ে যেতে হবে যে বাংলা জানে, সে আপনার জন্য হিস্ট্রি এন্ড সিভিক্স কোয়েশ্চেন গুলো ট্রান্সলেট করতে পারবে। কিন্তু আপনাকে স্টিল ইংলিশ আর ইংলিশ রিডিং এন্ড রাইটিং টেস্ট ভীষণ সিম্পল স্যার। একটা লাইন আপনাকে রিড করতে হবে ইংলিশে, ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ইউনাইটেড স্টেটস, এরকম একটা রিড করতে হবে, বা আপনাকে আর একটা লাইন রাইট করতে হবে। কিন্তু হিস্ট্রি এন্ড সিভিক্স এর জন্য আর টেস্টের জন্য একটা এক্সেপশন হয়, মেডিকেল এক্সেপশন একটা হয়, 698 ফর্ম। আপনি যদি একটা ডক্টরের কাছে যান আর সে যদি একটা ভালো করে আপনাকে ডায়াগনোজ করতে পারে কি আপনার সত্যি লার্নিং ইস্যুস আছে, তো আপনি একটা এক্সাম্পশন পেতে পারেন। আচ্ছা, there is an option. There is an option. আপনি একটা ভালো লয়ারের কাছে যান, সেরা আপনাকে হেল্প করতে পারে। ধন্যবাদ ধন্যবাদ, আশা করি আপনি সৌরভ ভাই আমার প্রশ্নগুলোর উত্তরগুলো আপনি পেয়েছেন। আপনি অবশ্যই আপনি সিটিজেনশিপে যেতে পারবেন, এবং যেটা বলেন হিস্ট্রি অ্যান্ড সিভিক্সের জন্য আপনি একজন বাংলা ট্রান্সলেটর নিতে পারেন, আর যেটা ইংরেজি যেটা লিখিত যেটা দিতে হয় বা বলতে হয় সেটা খুবই সিম্পল, যেটা বললো যে আপনি শুনলে আপনাকে জাস্ট লিখতে হবে, ওই তাৎক্ষণিক লিখে দিতে হবে, তাইলেই আপনার হয়ে যাবে। বাট এটা থেকেও আপনি সিভিক্স এবং এগুলোতে এক্সেপশন পাওয়ার জন্য যেটা মেডিকেল গ্রাউন্ডের কথা বললেন অ্যাটর্নি রাঞ্জা, সেটাও সম্ভব। আপনি আপনার যে পিসিপি আছেন, যিনি আপনার প্রাইমারি ডাক্তার আছেন, তার কাছে গিয়ে যদি সব কিছু বলে এবং উনি যদি এটাকে সঠিক বলে মনে করে এবং তুমি জাস্টিফাই করতে পারে যে না আপনি রিয়েলি আপনি সমস্যা আছেন, তাইলে হয়তো বা আপনি এটা ওয়েভার পেয়ে যেতে পারেন। রাঞ্জা, আমি কি ওনাকে ঠিক ট্রান্সলেট করলাম? ঠিক বলেছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি সংকটের কারণে আমার নামটা বলতেছি না, আমি হিউস্টন টেক্সাস থেকে বলতেছিলাম। আমার দুইটি কোশ্চেন জি, যদি একটু অনুমতি দিতেন তাহলে বলতে চাচ্ছিলাম। আপনি একটু জোরে কথা বলেন ভাই, আপনার কথা আসতে শোনা যাচ্ছে। আর হ্যাঁ, আমি বলতে স্পিকারে চাচ্ছিলাম, স্পিকারে কথা বললেন না, হেডফোন ইউজ করেন না, আপনি আপনার ফোনে নর্মাল ফোনে। ওকে, আমি বলতে চাচ্ছিলাম আমি টেক্সাস থেকে বলতেছি, নামটা সংগত কারণে বলতে চাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা। আমার অ্যাসাইলাম কেস 3 বছর যাবত পেন্ডিং। এখন আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমি কি আহ, এখানে আমার এর ভিতর বলে রাখি, আমার কানাডার ভিজিট ভিসা আছে অলসো। এখন কি আমি আমার এখানে কেস স্টপ করে কানাডা চলে যাওয়া বেটার হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার 9 বছরের একটা বাচ্চা আছে, তার ভিজিট ভিসা আছে আর কি, বাট তার মার কোনো ভিসা নেই। এখন সে কি আমার সাথে জয়েন করতে পারবে? কোনো আত্মীয়র মাধ্যমে সে কি ইউএসএ ফ্লাই করতে পারবে কিনা? এই দুইটা প্রশ্ন ছিল আমার। আপনার আপনার বাচ্চার ভিসা আছে বলছেন? আমি লাইনে আছি। আপনার বাচ্চার ভিসা আছে বলছেন? জি জি জি, B1 B2 আছে। আচ্ছা। তার 8 বছর বয়স। আপনার ওয়াইফের নাই? না না না, ওরা রিজেক্ট করেছে আমার ওয়াইফকে। ওকে, রাঞ্জা বাট আমি ড্রপ বক্সের মাধ্যমে আমার 8 বছর বয়সের মেয়ে ভিসা করেছি আর কি। আচ্ছা, রাঞ্জা কিছুটা বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন আমার? না ওকে স্যার, আমি ওকে, আমি আই এম রিলেটিং ইউ, আই এম রিলেটিং, আই এম হেল্পিং ইউ। তো উনার প্রথম কোশ্চেনটা হচ্ছে, উনি টেক্সাস থেকে ফোন করেছেন ভদ্রলোক। উনার প্রথম কোশ্চেন, কেস উনার কেস প্রায় 3 বছর হয়ে গেছে, অ্যাসাইলাম কেস, উনি কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত। বাট উনার কানাডিয়ান ভিসা আছে। উনি যদি এখন কানাডা যেতে পারবে কিনা, এবং উনার একটা 9 বছরের বাচ্চা আছে বাংলাদেশে বোধহয়, নাকি এখানে খুব সম্ভবত বাংলাদেশে খুব সম্ভবত, এবং ওয়াইফও বাংলাদেশে থাকে। তো 9 বছরের যে বাচ্চাটা, ওর B1 B2 ভিসা আছে। তাকে কি উনি এখানে আমেরিকা আসলে তার কোনো সমস্যা হবে ওনাকে নিয়ে, যদি সে বা আত্মীয় স্বজনের মাধ্যমেও যদি আনতে পারে কিনা, যেহেতু আন্ডার এজ, তাকে কি নিউ ইয়র্কে আনা যাবে, মানে আমেরিকাতে আনা যাবে কারোর মাধ্যমে? তো স্যার, টু আনসার দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আপনার যদি অ্যাসাইলাম আছে আর আপনি যদি ইউএস লিভ করেন, দেন দ্যাট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইজ ডিমড অ্যাবান্ডেন্ড। আচ্ছা 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 তো আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা অ্যাবান্ডেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে মানে ওনার হ্যাঁ। কানাডিয়ান যে ভিসা আছে, ওইটা যদি উনি কাজে লাগাতে পারে, আমি জানি না, সেটা তো কানাডিয়ান ইমিগ্রেশনের ব্যাপার। হ্যাঁ। আচ্ছা বাট আপনার ইউএস এর ল হচ্ছে, আপনি যদি ইউএসএ তে আছেন, ঢুকেছেন, অ্যাসাইলাম যদি আপনার পেন্ডিং আছেন আর আপনি যদি বেরিয়ে যান, দেন আপনি ইউ আর ডিম টু হ্যাভ অ্যাবান্ডেন্ড দ্য অ্যাপ্লিকেশন। Right. তার মানে আপনি অ্যাবান্ডন করে ফেলেছেন জি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। সেকেন্ড কোয়েশ্চেন, স্যার, টেকনিক্যালি a child can visit his father, কিন্তু এখানে অনেক কমপ্লেক্সিটি আছে। ওরা যখন আসবে, ওরা দেখবে কি আপনার বাবার একটা asylum pending আছে। তো I cannot tell whether he should or should not. There are many different things to consider. কার সাথে আসবে একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা তো আসবে না। Maybe if they have, যার সাথে আসছে সে যদি হয়তো প্রুভ করতে পারে ফ্যামিলি মেম্বার, আমরা ফ্যামিলি মেম্বারকে ভিজিট করতে যাচ্ছি শুধু, দেন মেবি, বাট ইট ইজ কমপ্লিকেটেড। আমি বলবো আপনি একটা লয়ারের কাছে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, বুঝতেই পারছেন ব্যাপারটা জটিল, এত সহজ নয় যেভাবে আমরা ভাবছি। এটা আপনার যারা আত্মীয় স্বজনের মাধ্যমে দিয়ে তাকে আনতে চান, আপনার মেয়েকে, 9 বছর বয়স, ভেরি মাচ আন্ডার এজ, এখানে অনেক কিছুই একটা কোয়েশ্চেন আসতে পারে। আর যেটা আপনার জন্য বিশেষ থাম্বনেল বলবো বা ফ্ল্যাগ বলবো, সেটা হচ্ছে যে আপনার তো অ্যাসাইলামের কেস, ওরা যখন দেখবে আপনার অ্যাসাইলামের কেসের অ্যাপ্লিকেশন আছে, রাঞ্জা এটাই আপনাকে পয়েন্ট আউট করার চেষ্টা করছেন, যখন দেখবে বাবা এখানে অ্যাসাইলাম সিকার, সেই ক্ষেত্রে হয়তো বা কোনো জটিলতা তৈরি হতে পারে। উই নেভার নো, আমরা জানি না আসলে সত্যি কথা যেটা। আচ্ছা, পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি আমার আর একটা ছেলের জন্য 19 কি ডিসেম্বরে জি আমার ওয়াইফে অ্যাপ্লাই করছিল। জি হ্যাঁ, আমার ওয়াইফের গ্রিন কার্ড। জি সে আর কতদিন লাগতে পারে আমার ছেলে আসার? রাঞ্জা না। রাঞ্জা ওনার যে কনসার্ন, আমার ছেলে অবিবাহিত। বুঝতে পারছি। জি,
ওনার ছেলে জন্য ওনার ওয়াইফ অ্যাপ্লাই করেছেন, বাট শি ইজ এ গ্রিন কার্ড হোল্ডার। ডিসেম্বর 2019 অ্যাপ্লাই করেছেন, বাট হি ইজ ওনার ছেলেটা 19 বছর, অবিবাহিত, আন্ডার এজ। তো এটা কেমন সময় লাগতে পারে? বাট আমরা তো এখন তো যতগুলো আমরা জানি যে আপনার ইমিগ্রেশন ভিসা এখন স্থগিত, তাই না? এখন তো কোনো কিছু এগোচ্ছে না, তারা এটাকে এখন পজ দিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে ওরা কবে আবার ওপেন করবে সেটার উপর নির্ভর করবে ওনাদের এটা কতটুকু আপগ্রেড হবে, কি হবে। আর যদি উনি তো আবার উনি সিটিজেন না, সেই ক্ষেত্রে যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, সেই ক্ষেত্রে তো ওনার সময় একটু বেশি লাগবে, তাই না রাজা? স্যার ঠিক বলেছেন, এখন ভিসা প্রসেসিং হচ্ছে না বাংলাদেশে। এখন তো কিন্তু ইমিগ্রেশন ভিসা স্টপ করে রেখেছে ওরা টেম্পোরারি আনটিল ফার্দার নোটিস। visa, কবে ওপেন করবে আমরা জানি না। হ্যাঁ কিন্তু তার ছাড়া আপনি, আমি যেরকম আগে বলেছি, ভিসা বুলেটিন আছে স্যার, আপনি যান, আর আপনার F2A বা F2B ক্যাটাগরি হবে। আপনার F2 ক্যাটাগরিতে আপনি দেখুন আপনার প্রায়োরিটি ডেটটা কি। থ্যাংক ইউ। যেই দিন আপনার ওপেন হবে সেই দিন হয়তো একটু ডিলে হবে, কিন্তু দ্যাট ইজ দ্য ওয়ে টু চেক কতক্ষণ লাগতে পারে। কিন্তু জি ফর জি, নাও মানে তাদেরকে ভিসা বুলেটিনকে অবজার্ভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ জি, ওটা আপনাকে ভিসা বুলেটিনে আপনার নজর রাখতে হবে। আপনি যদি না পারেন, আপনি বয়স্ক মানুষ, আপনার ছেলে বা যারা এখানে আছে তারা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবে। অনলাইনে ভেরি মাচ ইজি টু অ্যাক্সেস। এটা দেখে ফেসবুকে দেওয়ান মালিক রাঞ্জা, আমি জানি না আপনার কাস্টমার কিনা, বলছে রাঞ্জা খুবই ভালো লয়ার। অবশ্যই সে ভালো লয়ার, নাহলে তো আমরা তো রাঞ্জাকে পাবো কীভাবে ভালো লয়ার না হলে। দেওয়ান মালিক আপনাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, শি ইজ সেন্ডিং হিজ বেস্ট উইশেস ফর ইউ বিইং এ গুড লয়ার। ওকে, আমি পরবর্তী কলার যাওয়ার আগে একটা প্রশ্ন নিতে চাই ফেসবুক থেকে। সেলিম FA, ইজ ইট পসিবল টু গেট বেইল আফটার ডিটেইন বাই আইস? বন্ড বলে Selim, his name is Selim FA, and he's asking that is it possible to get bail after detained by ICE? যদি হ্যাঁ, ইমিগ্রেশন, ওরা bond এর কথা বলছে। হ্যাঁ, যদি ওরা, বন্ডের কথা বলছে। জি জি, স্যার পসিবল। আচ্ছা, এখন একটু কেস ল চেঞ্জ হয়েছে কি, যারা রিসেন্টলি বর্ডার থেকে ঢুকেছে, নট এলিজিবল ফর বন্ড, এরকম একটা আছে। কিন্তু আদার দ্যান দ্যাট, ইফ ইমিগ্রেশন কোর্টের আপনার একটা জাজের জুরিসডিকশন আছে আপনার বন্ডের ওপর, তাহলে আপনি স্টিল অ্যাপ্লাই করতে পারেন টেকনিক্যালি। জি জি জি। আরেকজন, আমি তারপরে যাচ্ছি আমরা ফোনে যারা যুক্ত আছেন তাদের কাছে। এই ভিতরে তাদেরকে আমি জানতে চাচ্ছি, রায়মা মানহা, উনি জানতে চাচ্ছেন, আসসালামু আলাইকুম, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি অক্টোবরের 12 তারিখে। ইউসিস রিসিভ করেছে অক্টোবরের 16 তারিখে। আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, উনি বলছে আমার প্রিন্ট দিয়েছি নভেম্বরের 20 তারিখে। আমার ইন্টারভিউ ডেট ফেব্রুয়ারি 26 তারিখে। ইউসিস আমাকে 100 কোয়েশ্চেনের বুক দিয়েছে। আমার টেস্ট কি 100 কোয়েশ্চেনে হবে ওর 120 কোয়েশ্চেনে? জানতে চাচ্ছে ইউসিস যে বইটা দিয়েছে 100 কোয়েশ্চেনের ফর হার ইন্টারভিউ, ইজ ইট গোয়িং টু বি বেসড অন, ওইটা কি 100টার উপরে বেস হবে না 128টার উপরে বেস হবে, সেটা উনি জানতে চাচ্ছে। তো আমি যেরকম জানি 120 কোয়েশ্চেন্স ওরা রিলিজ করেছিল, কিন্তু নট অল অফিসেস প্রবাবলি আর ইউজিং দেম। তো আপনাকে যেই ইউসিআইএস যেই আপনাকে ব্রোশারটা দিয়েছে, সেই ব্রোশারটা আপনি পড়ুন। দ্যাট মিনস ওনার তো ফেব্রুয়ারি 26 তারিখে ওনার ইন্টারভিউ, তাই না? তো যে ইউসিস সেন্টার থেকে ওনাকে দিয়েছে এবং যে ব্রোশারটা ওনাকে দেওয়া হয়েছে 100 কোয়েশ্চেনের প্রবাবলি, যেটা উনি মেনশন করেছেন, তাকে এটার ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত, তাই না? হ্যাঁ, বাট জাস্ট টু বি সেফ 20 এক্সট্রা কোয়েশ্চেন্স ক্যানট। রাইট রাইট রাইট, ওটাও দেখে গেলে ভালো হবে ওনার জন্য। শুভকামনা রইল রায়মা আপনার জন্য, আপনার সিটিজেনশিপ এক্সাম ভালো হোক, সেটি আমরা আশা করি। মিনওয়াইল আমরা চলে যেতে চাই আবার ব্যাক টু আওয়ার ফোন কানেকশনে যারা আছেন, যুক্ত আছেন। কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মোহাম্মদ বলছি। জি মোহাম্মদ। আমি অ্যাসাইলাম কেস উইন করছিলাম। উইন করার পর আমার ফ্যামিলির জন্য কোন ইয়ারে অ্যাপ্লাই করছিলাম। আমার রিসিভ লেটারটা 10 থেকে মাসখানেক আগে আমি রিসিভ করছি আর কি। না আপনি এখন আমার
আপনি অ্যাসাইলাম কেস উইন করেছেন কোন ইয়ারে? যে 2025 সালে সেপ্টেম্বরে। ওকে, এখন আপনি কার জন্য অ্যাপ্লাই করেছেন? আমি আমার ওয়াইফ আবার বেবির জন্য অ্যাপ্লাই করছিলাম। জি জি জি। এখন ওনারা আসতে কতদিন লাগবে, ওকে, আর ওনারা আসতে কতদিন লাগবে, আর বা এখন যে ভিসা বন্ধ হয়েছে ওই প্রক্রিয়ার মধ্যে কি ওনারা পড়ে যাবেন, নাকি আমাদের অপেক্ষা করতে হবে, নাকি ওইটা তো ইমিগ্রেন্ট স্ট্যাটাস না ওই আলাদা কোনো স্ট্যাটাস, ওদের কোনো সমস্যা হবে সেটা জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রাঞ্জা। উনি এসএমসিকার, ওনার অ্যাপ্রুভাল হয়েছে, উনি ওনার ওয়াইফ এবং বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছেন, রিসিভ লেটার পেয়েছেন। এখন কেমন সময় লাগবে জানতে চাচ্ছেন, আর এটা তো এখন ইমিগ্রেশনেরটা বন্ধ আছে, ওনাদেরটা কি বন্ধ হবে কিনা সেটাও উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, তো ওরা যদি এখনো বাংলাদেশে আসে তার মানে টেকনিক্যালি ইট ইজ স্টিল আ ভিসা, এন্ট্রি ভিসা ওদের দরকার হবে। তো ওইটা পজ হতে পারে, কিন্তু আপনার প্রসেস এখনো পজ হবে না। তো আমি সাজেস্ট করবো আপনার প্রসেসটা আপনি মানে চলতে থাকুন while you still apply for them, কেননা আহ নাহলে there's no use। আমি বলবো একটা লয়ারের কাছে যান, আপনার নিজের প্রসেসটা চলতে থাকুন, কিন্তু কেননা ওদের ভিসা ক্যাটাগরি হবে, ওদের একটু হয়তো টাইম লাগবে, কিন্তু আপনি একটা লয়ের কাছে যান, নিজের প্রসেসটা কন্টিনিউ করতে থাকুন। কিন্তু এটা তো রাঞ্জা, ওনার কোয়েশ্চেনটা হচ্ছে উনি তো অ্যাসাইলাম সিকার, এটা তো ইমিগ্রেন্ট ভিসা না, তাতে কি ওনাদের সমস্যা হবে আসতে? কেননা যখন ওরা ঢুকবে ওদের একটা ভিসা দরকার হয়, ওদের সেপারেট ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়। আচ্ছা তো হি ইজ অলরেডি ইন দ্য কান্ট্রি, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছে ভাইয়া। জি, আমার কোশ্চেন হলো, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওনার তো ডিকিউ হয়ে গেছে, ইভেন সবকিছু ডান, জাস্ট ওয়েটিং ফর ইন্টারভিউ। তো আচ্ছা, আমার কোশ্চেন হলো কি, উনি যদি B1 B2 তে এখানে আসে, কি স্টিল কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করা যাবে? আর যদি করা যায়, কি কি ডকুমেন্ট লাগবে? আর ওই যে আমরা যে ফি গুলা দিছিলাম ন্যাশনাল ভিসা সেন্টারের DS1 260 এবং IB অ্যাপ্লিকেশনের জন্য, জি ওইগুলা কি রিফান্ড হবে যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করি এখানে? এটাই কোয়েশ্চেন। ওকে, উনি ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন, ডিকিউ কোয়ালিফাইড, এভরিথিং ইজ ওয়েটিং ফর দ্য ইন্টারভিউ, ঠিক আছে। বাট উনি ওনার মাকে যদি B1 B2-তে অ্যাডজাস্টমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে কি কোনো কিছু করা যাবে? এবং ওনারা যে ফিসগুলো দিয়েছেন ডিএস এর জন্য বা অন্যান্য যে রিলেভেন্ট ফিসগুলো ছিল, ওটা কি রিটার্ন পাওয়া যাবে? But the USCIS fee is not returnable. আচ্ছা USCIS fees usually don't expect বাপাস পাবেন আপনি। জি কিন্তু এখানে একটা হ্যাঁ মানে B1 B2 তে আমরা ডেফিনেটলি টেকনিক্যালি আসতে পারি, কিন্তু ইট ইজ আ গ্যাম্বল, কেননা দেখবে কি একটা 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 অ্যাপ্লিকেশন আছে। ইমিগ্রেশন জি ভিসা অলরেডি আছে পেন্ডিং, বাট হাউএভার স্টিল ইট ইজ স্টিল আ ফ্যামিলি ভিজিটিং ফ্যামিলি। তো it is a gamble. হুম, ওরা but technically yes, she can visit. she can visit, right? Thank you very much. আর রাঞ্জা, দর্শকদের উদ্দেশ্যে আমাদের থাম্বনেল কিছু যদি বলতে চান এট দ্য এন্ড অফ দ্য বটম লাইন, যারা অ্যাসাইলাম সিকার আছেন তাদের জন্য কি করণীয়? আমাদের সময় একেবারে শেষ। কি বলা যায় ওনাদেরকে, কি সাজেশন দেওয়া, যেটা আপনি বলেছেন নতুনদের জন্য বেলাতে অবশ্যই তারা মাস্টার হিয়ারিংয়ের আগে সব কিছু করে ফেলতে হবে, সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে হবে একেবারে রেডি হয়ে তৈরি হয়ে। আর যারা অলরেডি ইন অ্যাকশন মানে অ্যাপ্লিকেশন তাদের প্রসেস হচ্ছে, তাদেরকে ওই $100 বিলটা দিতে হবে। $100 বিলের ইস্যু আছে। দেন মাস্টার হিয়ারিংয়ের আগে সব কিছু আপনাকে ডিফাইন করতে হবে যে কোন কোন বিষয়ের উপরে আপনি স্টিক থাকবেন, কি সাবজেক্ট আপনি নিয়ে কথা বলবে, আপনার সমস্যা কি হবে সেগুলো নিয়ে কথা বলতে হবে। আর রাঞ্জা, যদি কিছু আপনার রিমার্কস থাকে প্লিজ। আমি ওটাই বলবো, প্লিজ নিজের কেসের ওপর একটা খুব ভালো করে চোখ রাখুন। এট দি এন্ড অফ দ্য ডে কেসটা আপনারই। লয়ার আপনাকে হেল্প করতে পারে, কিন্তু থিংস হ্যাপেন। তো ওই জন্য আমি বলবো নিজের কেসটা ভীষণ ডিলিজেন্টলি রাখুন, আর আগে থেকেই সবকিছু কালেক্ট করে রাখুন। ডোন্ট এক্সপেক্ট মানে কি আপনি নিজে থেকেই ভাবতে থাকুন কি কি এভিডেন্স আমার লাগতে পারে।
আমি যেই স্টোরিটা বলছি এই স্টোরিটা প্রুফ করার জন্য কি কি আমি দিতে পারি, কি কি, কেননা আপনি আপনার স্টোরি জানবেন, জি রাইট? আপনি আজকে যদি এই দোকানে গেছেন তো আপনার কাছে ওই দোকানের হয়তো রিসিপ্ট থাকবেন, আপনি কালকে যদি এই অফিসে গেছেন এই অফিসের রিসিপ্ট থাকবেন। জি তো ওই জন্য আমি বলবো কি লয়ারের ওপর, লয়ার ক্যান হেল্প ইউ বাট লয়ার ডাজ নট নো ইউর স্টোরি। তো আমি বলবো কি আপনি যদি নিজের স্টোরিটা জানেন আপনি নিজেই একটু ভাবতে থাকুন কি 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 আমি দিতে পারি। জি ধন্যবাদ রাঞ্জা, একেবারে শেষ পর্যায়ে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আপনার সঙ্গে এতক্ষণ যুক্ত বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে সাদর করে জানাচ্ছি। আগামী অনুষ্ঠানের জন্য আপনাদের সবার জন্য আপনাদের দাওয়াত রইল, অবশ্যই দেখবেন আপনারা ওয়াচ TVN 24 অলওয়েজ। আর আমি এতক্ষণ ছিলাম আপনার সঙ্গে মিসবাউজ্জামান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।